ঈদের সকাল, তার মধ্যে বাংলাদেশের ম্যাচ নিয়ে একটা চিন্তা। আগামীকাল বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমীর জন্য এমনই হতে যাচ্ছে পরিস্থিতিটা। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ আগামীকাল খেলবে নেপালের বিপক্ষে, ভোর 5:30টায় শুরু হবে ম্যাচ। আর এর 1 ঘন্টা পর গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কা নামবে নেদারল্যান্ডের এগেনস্টে। বাংলাদেশের সুপার 8-এ যাওয়া অনেকটাই নিশ্চিত, বাট পুরোপুরি নিশ্চিত বলা যাচ্ছে না, কারণ অঙ্কের হিসাবে এখনও কিছুটা প্যাচ রয়ে গেছে। আসলে প্যাচটা কীরকম, বাংলাদেশের কি এখান থেকে বাদ পড়ে যাওয়ার এখনও কোনো শঙ্কা আছে কি না, এটা বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমীর মনেই এই প্রশ্নটা আছে। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আলোচনায় যাওয়ার আগে আমরা যদি পয়েন্ট টেবিলের অবস্থাটা একটু জানিয়ে দিই। বাংলাদেশ এখন পর্যন্ত 2টি ম্যাচ জিতেছে, পয়েন্ট 4, 3 ম্যাচে পয়েন্ট 4। ওদিকে এখন বাংলাদেশের লড়াইটা হচ্ছে নেদারল্যান্ডের এগেনস্টে, কারণ শ্রীলঙ্কা এবং নেপাল এরই মধ্যে বাদ পড়ে গেছে এবং সাউথ আফ্রিকা এরই মধ্যে সুপার 8-এ চলে গেছে। সো এখন লড়াইটা হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যে। নেদারল্যান্ডের পয়েন্ট হচ্ছে 3 ম্যাচে 2। তার মানে হচ্ছে এতটুকু তো সহজ হিসাব যে বাংলাদেশ বাদ পড়বে কি পড়বে না সেই সমীকরণ শুধুমাত্র তখনই আসবে যদি বাংলাদেশ আগামীকাল নেপালের কাছে হেরে যায়। কারণ কোনোভাবে যদি ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় বা বাংলাদেশ জিতে বা বাংলাদেশের হার ভিন্ন যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ সুপার 8-এ যাচ্ছে, এটা নিশ্চিত। এখানে যদি বাংলাদেশ হেরে যায় এবং অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে নেদারল্যান্ড হারিয়ে দেয়, তখনই শুধুমাত্র হিসাবটা আসবে। হিসাবটা হচ্ছে অবভিয়াসলি নেট রান রেটের। এখন আমরা ম্যাচের আগে নেট রান রেটের হিসাবটা যদি জেনে নিই, বাংলাদেশের নেট রান রেট এই মুহূর্তে +0.478, আর নেদারল্যান্ডের নেট রান রেট -0.408। তার মানে নেট রান রেটের ব্যবধানটা অনেক বড়। তার মানে এতটুকু তো পরিষ্কার যে নেট রান রেট হিসাবে বাংলাদেশকে বাদ পড়ার, মানে বাংলাদেশ বাদ পড়ছে কি পড়ছে না, সেটা শুধুমাত্র দুটি ক্ষেত্রেই দুটি জিনিস তার আগে হতে হবে। 1, বাংলাদেশকে হারতে হবে, এবং 2, বাংলাদেশকে বড় ব্যবধানে হারতে হবে, এবং একই সাথে নেদারল্যান্ডকে জিততে হবে খুব বড় ব্যবধানে। তো এই বড় ব্যবধানে হারের সম্ভাবনাটা খুবই কম। তারপরে যদি হয়ে যায়, ধরে নিলাম তর্কের খাতিরে যে হয়ে যাচ্ছে, বাংলাদেশ খুব বড় ব্যবধানে হেরে যাচ্ছে এবং নেদারল্যান্ড খুব বড় ব্যবধানে জিতে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন সিচুয়েশন এলে বাংলাদেশ বাদ পড়তে পারে? এখানে একটা হিসাব বলা হচ্ছে, সহজ হিসাব, যে 53 রানের একটা হিসাব মাথায় রাখতে হবে। সেটা কি হিসাবটা হচ্ছে, যদি রানের মানে বাংলাদেশ, আমরা যদি রানের হিসেবে হারের ব্যবধানটা হিসাব করি, সেক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের হার এবং শ্রীলঙ্কার হার দুটির ব্যবধান, রানের ব্যবধান যোগ করলে যদি 53 রান হয়, তখনই শুধুমাত্র বাদ পড়বে বাংলাদেশ। অর্থাৎ ধরুন বাংলাদেশ নেপালের কাছে 30 রানে হেরে গেল, ওদিকে নেদারল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেল 23 রানে, সেক্ষেত্রে বাংলাদেশ বাদ পড়ে যাবে। আর এটা যদি না হয় না রানের হিসেব বা এত ইয়েতে যদি, কারণ রানের হিসেব তো সবসময় হবে এমন কোনো কথা নেই, সেক্ষেত্রে একটা কতটুকু কঠিন সেটা একটা সমীকরণ দিয়ে বোঝানো যায়। ধরুন এই মাঠে বাংলাদেশ কালকে খেলবে সেন্ট ভিনসেন্টে, এই মাঠেই নেপাল সাউথ আফ্রিকার এগেনস্টে তাদের লাস্ট ম্যাচটা খেলেছিল, এবং সাউথ আফ্রিকার এগেনস্টে নেপাল অসাধারণ ফাইট করেছে, মাত্র 1 রানের ব্যবধানে হেরেছে লাস্ট বলে গিয়ে। তো সাউথ আফ্রিকাকে নেপাল 115 রানে আটকে দিয়েছিল। তো তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই যে বাংলাদেশকে কাল নেপাল 115 রানে অল আউট করে দেবে, এবং সেই রানটা নেপাল পেরিয়ে যাবে 18 ওভারে, যেখানে নেপাল আগের দিন 114 রান করেছে, ধরে নিলাম তবু নেপাল 115 রান 18 ওভারে করে ফেলবে। অন্যদিকে গ্রস আইলেটে খেলবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড, সেখানে আজকেই স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচে দুটি দলই 180+ স্কোর করেছে। তবু আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে শ্রীলঙ্কাকে নেদারল্যান্ড 140 রানের মধ্যে অল আউট করে দেবে, এবং সেই রানটা তারা পেরিয়ে যাবে 15 ওভারে। এই ক্ষেত্রে রান রেটটা কেমন দাঁড়ায়? হিসাব বলছে স্টিল বাংলাদেশের রান রেট থাকবে +0.19, আর নেদারল্যান্ডের রান রেট হবে +0.13। অর্থাৎ বাংলাদেশ 115 রানে অল আউট করে নেপাল 18 ওভারে জিতে যাবে, ওদিকে শ্রীলঙ্কাকে 140 রানে অল আউট করে নেদারল্যান্ড 15 ওভারে জিতে যাবে। এই কঠিন সমীকরণের পরও রান রেটে এগিয়ে থাকছে বাংলাদেশ। সো এই হিসাবে বলে নেওয়া যায় যে খুব চূড়ান্ত রকমের কোনো অঘটন না হলে বাংলাদেশ সুপার 8-এ যাচ্ছে, এটা সম্ভবত ধরে নেওয়াই যায়। আচ্ছা, এখন আমরা যদি নেপাল এবং বাংলাদেশ ম্যাচের হিসেবে আসি, সেক্ষেত্রে একটা কোশ্চেন মানুষের মনে আসতে পারে যে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। আগের ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডের এগেনস্টে খেলেছে এই সেন্ট ভিনসেন্টেই, নেপালও তাদের সর্বশেষ ম্যাচটা খেলেছে সেন্ট ভিনসেন্টেই। এখন কাল কেমন পিচ পাবে এটার উপর একটা হয়তো সিচুয়েশন ডিপেন্ড করতে পারে যে একাদশ কেমন হতে পারে। যদি নেপাল এবং সাউথ আফ্রিকার ম্যাচটা যেই পিচে হয়েছে সেই ইউজড পিচেই আগামীকাল ম্যাচটা হয়, সেক্ষেত্রে সম্ভবত বাংলাদেশ দলে একটা পরিবর্তন আসতে পারে। ধরে নেওয়া হচ্ছে যে হয়তো একজন বাড়তি স্পিনার বাংলাদেশ
খেলাতে পারে। সেক্ষেত্রে অনেকের ধারণা হয়তো জাকের আলীর পরিবর্তে শেখ মেহেদীকে বাংলাদেশ হয়তো দলে নিতে পারে, কারণ এখানে যেটা হচ্ছে বাংলাদেশের পেস অ্যাটাক এখন পর্যন্ত 3 ম্যাচে, প্রথম 2 ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলেছে, সেখানেও বাংলাদেশের পেস অ্যাটাক খুব ভালো করেছে। এর আগের ম্যাচে সেন্ট ভিনসেন্টেও বাংলাদেশের পেস অ্যাটাক খুব ভালো করেছে। সেক্ষেত্রে মুস্তাফিজ, তাসকিন এবং তানজিম সাকিবের যে পেস অ্যাটাক, সেটাতে বাংলাদেশ পরিবর্তন আনবে এটা সম্ভাবনা হয়তো কম। সেক্ষেত্রে একজন পেসার কমিয়ে স্পিনার খেলার সম্ভাবনা হয়তো কম। সেক্ষেত্রে হয়তো জাকের আলীর বদলে শেখ মেহেদীর আসার পসিবিলিটিটাই বেশি, কারণ জাকের আলী যে ব্যাটিংটা দিচ্ছেন সেটা শেখ মেহেদীর কাছ থেকে বাংলাদেশ হয়তো পেতে পারে। বাট শেখ মেহেদী খেললে হয়তো বাংলাদেশ বাড়তি একজন স্পিনার খেলবে, যিনি আবার পাওয়ার প্লেতেও বোলিং করতে পারেন। আবার প্লাস নেপাল পেস অ্যাটাকের এগেনস্টে একটু ভালনারেবল, যেটা সাউথ আফ্রিকার এগেনস্টে দেখা গেল। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের নেপালের কিন্তু ব্যাটিং অর্ডারে বেশিরভাগই ডানাতে। সেক্ষেত্রে লেগ স্পিনার রিশাদ বা বাঁহাতি স্পিনার সাকিব, মানে সাকিব আল হাসান অবভিয়াসলি, এই দুজনকে বাংলাদেশ বসিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে বাড়তি স্পিনার হলে একমাত্র পসিবিলিটি যেটা, হয়তো জাকের আলীর পরিবর্তে শেখ মেহেদী আসতে পারেন দলে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।